নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, অনেক সময় মানুষের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার সাথে কোনো গল্পের যদি মিল থাকে, তখন আমরা ভেবে নিই যে এটা ঘটনা নয়, এটা গল্প। অমুক গল্প থেকে ইন্সপায়ার্ড, যদিও সব ক্ষেত্রে তা নাও হতে পারে। কারণ কথাতেই বলে, বাস্তব গল্প দেখে তৈরি হয় না, বাস্তবকে দেখে গল্প তৈরি হয়। কথাগুলি আমি এই কারণেই বলছি, কারণ আজকের এই ঘটনাটির সাথে সাহিত্যিক তুষারকান্তি দাশের প্রেতে ও মানুষে এই গল্পের খানিকটা মিল রয়েছে। তখন আমার এই কথাগুলি মাথায় রেখো যে ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার খুব পরিচিত সেই মানুষটি যার সঙ্গে এটা ঘটেছে, এবং বর্তমানে মানুষটি মৃত। কাজেই তাকে নিয়ে মিথ্যে বর্ণনা তিনি দেবেন না। ঘটনাটি শেয়ার করেছে কসবা থেকে সোনিয়া। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। পাশাপাশি বন্ধুরা, তোমাদের বলি, নিত্য নতুন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিত, আমি কসবা থেকে সোনিয়া। প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাই যে আমার পাঠানো আগের দুটো ঘটনাই তুমি পাঠ করে শুনিয়েছ। তাই আজ তোমাকে আবারও একটা ঘটনা বলছি, তুমি তোমার মতো করে শুনিও। ঘটনাটি আমার মামার এক বন্ধুর, নাম আনন্দ। আমিও বহুবার মামার সঙ্গে তাকে দেখেছি। ওঠা বসা, খাওয়া দাওয়া, অন্তরঙ্গ বন্ধু বলতে যা বোঝায়, মামার সঙ্গে ওনার সম্পর্ক ছিল সেই রকম। আর উনি যেহেতু আমার মামারই বন্ধু, তাই আমিও ওনাকে মামা বলেই ডাকতাম, আনন্দ মামা। খুব হাসি খুশি আর প্রাণবন্ত ছিলেন মানুষটা, কিন্তু একটু ছন্নছাড়া টাইপের। ঘর পরিবারের দিকে ওনার কোনো ঝোঁক ছিল না, যদিও সংসার ধর্ম ছিল কই ওনার। বিয়ে থাওয়া কিছুই করেননি, সারাদিন শুধু মাছ নিয়ে থাকতেন। একটা মানুষের মাছ ধরার যে কত নেশা থাকতে পারে, ওনাকে না দেখলে আমি নিজেই বিশ্বাস করতাম না। সারাটা দিন ওনার কাটতো মাছ ধরে, এমনকি রাতে উনি মাছ ধরতেন। সকালে ওই মাছ নিয়ে উনি বাড়ি ফিরতেন। ফেরার সময় চায়ের দোকানে বসে চা খেতেন আর একটু আড্ডা দিতেন। বললে বিশ্বাস করবে না, মানুষটার মাছ ধরার এতই নেশা ছিল যে বিয়ে থাওয়া পর্যন্ত করেননি। বিয়ে করলে তো সংসার ধর্মে মন দিতে হবে, মাছ আর ধরা যাবে না। তো উনি যেখানে মাছ ধরতেন সেটা ছিল দুটো খালের সংযোগস্থল। ওখানে একটা বাঁধ দেওয়া ছিল, ওখানে বসে উনি মাছ ধরতেন। মাছ ধরা সরঞ্জাম হিসেবে একটা ঘনিয়াটোল আর একটা হাঁড়ি। এবারে বলি যে ঘনিয়াটোল কি জিনিস। ঘনিয়াটোল হলো মাছ ধরার একটা বাক্স মতো। জলের মধ্যে এটাকে পেতে তার মধ্যে খাবার দিয়ে রাখতে হয়। মাছ সেই খাবার খেতে এসে ওতে আটকে যায়। এর বিশেষত্ব হলো মাছের ভেতরে ঢুকতে পারবে, কিন্তু বেরোতে পারবে না। তো উনি যেখানে বসে মাছ ধরতেন সেখানে এতই মাছের বন্যা যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জিনিসটা পুরো মাছে ভরে যেত। বারবার করে মাছ বের করে নিয়ে আবার নতুন করে পাততে হতো। যদি উনি গ্রামে থাকেন তাহলে কতবার আসবেন যাবেন। তাই উনি একটা কাজ করেছিলেন, ওখানেই একটা মাচা মতো বানিয়েছিলেন। ওর মধ্যেই থাকতেন, বিশ্রাম নিতেন। তাতে কিছুক্ষণ পর পর গিয়ে বেশ ভালো রকম মাছ সংগ্রহ করতে পারতেন। এভাবেই সংসার ধর্ম থেকে নিজেকে সরিয়ে রেখে দিব্যি দিন চলছিল ওনার। কিন্তু একটা ঘটনা সবকিছু ওলট পালট করে দিল। ওনার জীবনটা মৃত্যু নামান্তর হয়ে গেল। আমৃত্যু একটা ভয় ওনাকে তাড়া করে বেড়ালো। উনি চেষ্টা করেছিলেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।
ঘটনাটা ঘটেছিল এই রকম যে দিন কয়েক ধরেই রাতে উনি যখন বিশ্রাম নিতেন তখন ওনার কেমন যেন একটু অস্বস্তি হতো। ঘুমের মধ্যে ওনার মনে হতো চারদিকটা আস্তে আস্তে কেমন যেন থমথমে হয়ে উঠছে, চারপাশের বাতাসটাও কেমন যেন ভারী হয়ে আসছে, কেমন যেন একটা আষ্টে গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে। উনি যে তখন চোখ কান খোলা রেখে পর্যবেক্ষণ করবেন তারও তখন উপায় থাকতো না। শরীরটা কেমন যেন অসাড় হয়ে যেত, চাইলেও হাত পা নাড়াতে পারতেন না, চাইলেও কোনো কথা বলতে পারতেন না। শুধু অনুভব করতেন ওনার সারাটা শরীর কে যেন জীব দিয়ে চাটছে। সে জীব মানুষের জীব নয়, অনেকটা লম্বা, অনেকটা বিস্তৃত। যখন ওনার ঘুম ভাঙতো শরীরে তখন ওনার কোনো শক্তি থাকতো না, কেমন যেন দুর্বল নিস্তেজ ভাব। আর এটা যে শুধু ওনার নিজেরই মনে হতো তাই নয়, একসময় লোকেদেরও চোখে লাগতে লাগলো। যেমন একদিন যখন উনি সকালে মাছ নিয়ে বাড়ি ফিরছিলেন, রোজকার মতো সেদিনও উনি চা খেতে ওই চায়ের দোকানে ঢুকেছিলেন। দোকানদার ভদ্রলোকটিও ওনাকে দেখে ওই একই কথা বললেন, এই যে দাদা, আপনার চা। বলি, আপনার শরীর টরীর খারাপ নাকি? বেশ কিছুদিন ধরে দেখছি যে শরীরটা কেমন শুকিয়ে যাচ্ছে, চোখ মুখ গর্তে ঢুকে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন শরীরে রক্ত নেই। কিছু হয়েছে নাকি? উনি তখন ব্যাপারটা ওনাকে জানালেন যে রোজ রাতে ওনার সঙ্গে এরকম এরকম ঘটনা ঘটে। শুনে তো সবাই অবাক। অপরিচিত কোনো লোক হলে গাল গল্প ভেবে সবাই উড়িয়ে দিত, কিন্তু ওনাকে যেহেতু সবাই চেনে তাই কেউই অবিশ্বাস করল না। বলল, এইসব কি বলছেন আপনি? আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো মারাত্মক ব্যাপার। ওখানে যখন আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটছে তাহলে আর ওখানে যাওয়ার আপনার দরকার নেই, দিন কয়েক বাড়িতে থাকুন। আরে কিছু হবে না। কিন্তু উনি তো রাজি হলেন না, এইসবই বলতে লাগলেন। তখন সেখানে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, তিনি উঠে এলেন, বললেন, না না, ঠিক আছে, তুমি যাও। পরদিন আবার যখন এরকম ঘটনা ঘটবে তখন তুমি শুধু একটা কাজ করবে, তুমি শুধু বলবে যে এইমাত্র তো খেয়ে গেলি, আবার এসেছিস। শুধু এইটুকু কথা বলবে, তারপর দেখো কি হয়। আনন্দ মামা তখন বললেন, কিন্তু ওই সময় আমার যা অবস্থা হয় আমি তো হুঁশেই থাকি না, কেমন যেন নেশার মতো ঘোরের মধ্যে থাকি। ওই অবস্থায় কি করে বলবো আমি? উনি তখন বললেন, তারই মধ্যে যে করে হোক কথাটা বলো, ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিও না, কারণ মনে রেখো এটা তোমার জীবন মরণের প্রশ্ন। তারপরও কি করে এসে আমাকে জানাবে। এখন যাও, গিয়ে বিশ্রাম নাও, যাও। এরপর আনন্দমামা চলে গেলে ওই দোকানদারকে ভদ্রলোকটি বলেন, আপনি বৃথাই ওকে নিষেধ করছিলেন, ওখানে যাবেই, কারণ ওকে পিশাচে পেয়েছে, সে ওকে শেষ না করে ছাড়বে না। দেখছেন না দিন দিন কেমন চেহারা হচ্ছে ওনার, ভেতরে ভেতরে সব রক্ত চুষে নিচ্ছে ওর। এই শুনে দোকানদার ভদ্রলোকটি তো ভয় পেয়ে গেলেন, বললেন যে তাহলে এখন উপায়? ভদ্রলোকটি বললেন, উপায় একমাত্র এই পিশাচই বলতে পারে, তাই তো ওনাকে কথাটা বলতে বললাম। এতে করে এই পিশাচ ভাববে যে ওর মতো আরো কেউ ওনার কাছে আসে, এসে ওনার রক্ত চুষে খেয়ে যায়। দোকানদার বললেন, আপনি কি করতে চাইছেন আমি তো ঠিক বুঝতে পারছি না। আমার তো মনে হয় এতে ওনার বিপদ আরো বাড়তে পারে। সেই পিশাচ হিংসায় পড়ে ওকে আরো তাড়াতাড়ি মেরে ফেলতে পারে। উনি বললেন, পারে, ওই জন্যই তো বললাম যে দেখুন কি হয়। এসব কাজে রিস্ক তো থাকেই,
হয় উনি আরো তাড়াতাড়ি মরবেন, নয়তো একেবারে বাঁচবেন। কি হয় এখন শুধু সেটাই দেখা। তো সেদিন রাতেও রোজের মতো ঘুণে টোলটা জলে পেতে আনন্দ মামা ওই ঘরে বিশ্রাম নিতে গেলেন। শুয়ে থাকতে থাকতে একসময় ওনার চোখ দুটো ঘুমে বুজে আসতে লাগলো। উনি বুঝতে পারলেন যে এবার সে আসবে। চারদিক কেমন যেন থমথমে হয়ে উঠছে। সত্যি সত্যি এরপর সে এলো। থালায় সাজানো খাবারের মতো মাদুরের উপরে পড়ে আছে আনন্দ মামা। বৃহৎ জিভখানা বের করে আপাদমস্তক এরপর চাটতে লাগলো শরীরটা। মামার শরীর অসাড়, শরীরে কোনো শক্তি নেই। তবুও মনটাকে শক্ত করে কোনো রকমে উনি কথাটা বলার চেষ্টা করলেন। তুমি তুমি আবার এসেছো? এই তো খেয়ে গেলে, তাহলে আবার কেন এলে আজ? আজ যাও, আজ যাও, আবার কাল এসো, যাও আজ। এইটুকু বলতেই স্তব্ধ হয়ে গেল জিনিসটা। একটা ভাষা ভাষা গলায় এরপর জিনিসটা বলল, আমি তো আগে আসিনি, ভুল বলছিস তুই। মামা বললেন, না না, ভুল কেন বলবো? দেখছো না আমার শরীরে রক্ত নেই, কেমন যেন নিস্তেজ। ভুল বলছি না, বলছি না। তখন সেই পিশাচের কেমন যেন সন্দেহ হয়। বলে, কিন্তু আজ আমি এর আগে তো আসিনি। তাহলে কি অন্য কেউ এসেছিল আমার খাবারে ভাগ বসাতে? আয় তুই আমার সাথে, আমি তোকে একটা জিনিস দেব। সেটা তোর কাছে থাকলে কেউ আর তোর ধারে কাছে আসতে পারবে না। আয় আমার সাথে। আনন্দ মামা বলল, না না, আজ না, আজ আমার গায়ে শক্তি নেই, কাল যাব। তুমি আজ যাও, কাল এসো, যাও যাও। আসলে আনন্দ মামা ওই ভদ্রলোকের পরামর্শ নিতে চান যে ওই পিশাচ ওকে কিছু দিতে চায়। কি করবো এবার? পরদিন আনন্দ মামা সেই কথা বৃদ্ধকে জানালেন। আপনি যা বলেছিলেন আমি বলেছিলাম রাতে তাকে। সে তখন এসব কথা বলল আমাকে। সে কে জানেন? একটা পিশাচ। শুনে উনি বললেন, জানি আমি, তোমার কথা শুনে আমি আগেই বুঝতে পেরেছিলাম। যাক, যা চেয়েছিলাম তাই হয়েছে। তুমি বেঁচে যাবে, ভয় পেও না। আজ ওর সঙ্গে যাবে, যা যা করতে বলবে তাই তাই করবে। ও যা দেবে নিয়ে নেবে, পারলে একটু বেশি করে নেবে, কারণ ওটাই তোমাকে এবার বাঁচাবে। নিয়ে আমার কাছে চলে আসবে। তারপর কি করতে হবে সেটা আমি বলে দেব, বুঝলে? যাও। তো সেদিন রাতে আনন্দ মামার কাছে সেই পিশাচ আবারও এলো, যার কোনো চেহারা নেই, শুধুমাত্র একটা ছায়া, একটা আকৃতি। মানুষের মতো, কিন্তু মানুষ নয়। তো এরপর জিনিসটা আনন্দ মামাকে ডেকে কোথায় যেন নিয়ে চলল। কোন এক অন্ধকার ঝোপঝাড়ের মধ্যে নিয়ে গেল মামাকে। সামনে একটা ছায়া আর পেছনে পেছনে মামা। মামা ভয়ও পাচ্ছে, কিন্তু উপায়ও তো নেই। বাঁচতে হলে করতে হবে। তো এক জায়গায় এসে আকৃতিটা থামলো। দূরের একটা গাছের দিকে এরপর ইশারা করে বলল, ওই গাছের শিকড় তুলে নিয়ে আয়। ওটা সঙ্গে থাকলে কোনো ভূত, প্রেত, পিশাচ কেউ তোর ধারে কাছে আসতে পারবে না। আমি শুধু যখন আসবো
তখন শুধু ওটা সরিয়ে রাখবি, বাকি সময় ওটা সঙ্গে রাখবি। যা যা। আনন্দ মামা তখন গিয়ে ওই গাছটার গোড়া খুঁড়ে বেশ খানিকটা শিকড় সংগ্রহ করলেন। করে এরপর উনি ফিরে এলেন। পরদিন সেই বৃদ্ধকে উনি শিকড়টা দেখালেন। বৃদ্ধ তখন ওনাকে বললেন, এটা কি গাছের মূল জানি না, তবে এটাই এখন তোমার প্রাণ। যা কিছুই হয়ে যাক, একে কখনো নিজে থেকে আলাদা করবে না। যেদিন এটা তোমার থেকে আলাদা হবে, মনে করবে তুমি শেষ। আজ একটা পরীক্ষা করে দেখো, ছোট ছোট টুকরো করে এটাকে বাড়ির চারপাশে ঝুলিয়ে রাখো। এক টুকরো মাদুলির মতো হাতে ধারণ করো। সে হয়তো প্রথমে এটা খোলার জন্য তোমাকে অনুনয় বিনয় করবে, কাজ না হলে ভয়ও দেখাবে, তবুও খুলবে না, বুঝলে? তো এরপরে আনন্দ মামা শিকড়টাকে টুকরো টুকরো করে কেটে ওই মাচার চারপাশে ঝুলিয়ে রাখলেন, আর এক টুকরো মাদুলির মতো নিজের হাতে পড়ে নিলেন। যদি ওই পিশাচের কথা সত্যি হয়, যদি এতে সত্যি সত্যি কাজ হয়, তবে পিশাচ আর কিছু করতে পারবে না। হ্যাঁ, ওই পিশাচ সেই দিন রাতেও এলো। বাইরে থেকেই আনন্দ মামাকে আওয়াজ দিল, সরিয়ে ফেল ওটা, আমি এসেছি। কিরে, শুনছিস? সরিয়ে ফেল। আনন্দ মামা সেদিন নির্ভয় গলা ছেড়ে উত্তর দিলেন, না, সরাবো না, দেখি তুই কি করিস। তোর যদি ক্ষমতা থাকে তুই এর মধ্যেই আয়, দেখি তোর কত ক্ষমতা। সেই শুনে পিশাচ তো তখন গেল খেপে, আরো জোরে জোরে দরজা পেটাতে লাগলো। ঠিক করছিস না তুই, সরা ওগুলো, সরিয়ে ফেল। না, সরাবো না, যা পারিস করে নে। ঠিক আছে, আজ নয়তো কাল, যেদিন সেটা তোর থেকে আলাদা হবে, সেদিন তোকে কে বাঁচায় দেখব। একটা দমকা হাওয়া মতো উঠে সেই পিশাচ সেদিন চলে গেল। মরতে মরতে আনন্দ মামা যেন প্রাণ ফিরে পেলেন। সেই বৃদ্ধকে এরপর নতজানু হয়ে উনি ধন্যবাদ জানালেন যে আপনার জন্যই আমি প্রাণে বেঁচে গেলাম। বৃদ্ধ বললেন, সবই ওপরওয়ালার দয়া, তবে আবারও বলছি, যেদিন এটা তোমার থেকে আলাদা হবে, সেদিন কিন্তু সে তোমাকে ছাড়বে না। তাই যদি সম্ভব হতো বলতাম যে অপারেশন করে শরীরের ভেতরেই না হয় জিনিসটা ঢুকিয়ে নাও, কিন্তু দরকার নেই। এটা একটা মাদুলিতে ভরে হাতে ধারণ করো, কোনো অবস্থাতেই এটা কিন্তু খুলবে না। আনন্দ মামা এরপর তাই করলেন। শিকড়টা একটা মাদুলিতে ভরে এরপর হাতে ধারণ করলেন। তারপর আর কোনো সমস্যা নেই, আগের মতোই আবার সবকিছু দিব্যি চলতে লাগলো। কিন্তু ঘটনাটা এখানে শেষ হলো না। এরপর কেটে গিয়েছে প্রায় 12-14 বছর। দুঃস্বপ্নের মতো সেই স্মৃতিটাও একসময় ফিকে হয়ে গিয়েছে। তারপর একদিন দুপুরে একটা ঘটনা ঘটে। আমার মামা, আনন্দ মামা এবং আরো 2-3 জন লোক খালপাড়ের এক জায়গায় বসে দুপুরবেলায় গল্প করছিলেন। খালপাড়ের কাদামাটির মধ্যে কতগুলো বাচ্চা খেলা করছে, মাছ ধরছে। এমন সময় হঠাৎই সেখানে কেমন যেন ঝোড়ো বাতাস বইতে লাগলো। আশেপাশের গাছপালাগুলো সব তোলপাড় করছে, মাটিতে যেন নুয়ে পড়ছে গাছগুলো, ধুলো মাটিতে অন্ধকার হয়ে যাচ্ছে জায়গাটা। ওনারা ভাবলেন, কি হলো ব্যাপারটা? কোথাও তো কিছু নেই, সব শান্ত, শুধু এই খালপাড়ে এসব কি হচ্ছে?
ভর দুপুরবেলায়ও সবার মনে কেমন যেন একটা ভয় ধরে গেল। কিসে যেন একটা অশনি সংকেত পাচ্ছিলেন ওনারা। তাই যে বাচ্চাগুলো ওখানে খেলা করছিল ওনারা তখন ওদের চলে যেতে বললেন, তাড়াতে লাগলেন। এই দেখছিস না ঝড় উঠছে, যা যা বাড়ি যা যা। এইসব বলতে না বলতেই হঠাৎ একটা আওয়াজ, কিছু একটা আছড়ে পড়া শব্দ। তাকিয়ে দেখলেন আনন্দ মামা বেশ খানিকটা দূরে ওই কাদামাটির মধ্যে পড়ে ছটফট ছটফট করছেন। বাকিরা যে ছুটে যাবেন ওনার কাছে, কেউ আর সেটা যেতে পারছেন না। ওই জায়গায় এমনই জোরালো হাওয়া তখন। শুধু কি হাওয়া নাকি অন্য কিছু, সেটাও প্রশ্ন। তো এরপর যা হোক করে ওনারা সবাই ছুটে গেলেন আনন্দ মামার কাছে। গিয়ে সবাই মিলে ওনাকে ধরে তুললেন। ওনার অবস্থা তখন শোচনীয়। বুঝতে পারছেন না, কোনো কথা বলতে পারছেন না, নাক মুখ দিয়ে তাজা রক্ত গড়াচ্ছে। তখন সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে সবাই হাসপাতালে ছুটল। ওনার কন্ডিশন দেখে ডাক্তাররা ওনাকে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিলেন। জানালেন যে কোনো আশা নেই। বুকের হাড়, কোমরের হাড়, শিরদাঁড়া সবকিছু ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। অসহ্য যন্ত্রণা। ওই অবস্থায় আনন্দ মামার কথা বলা সম্ভব ছিল না। তারই মধ্যে শুধু ভাঙা ভাঙা গলায় এটুকু বলে গিয়েছিলেন যে দুর্যোগে বাকিরা যখন বাচ্চাদের তাড়াতে ব্যস্ত, তখন একটা পরিচিত গলায় কে ওনার কানে কানে বলল, আজ তোকে কে বাঁচাবে? সেই রক্ষা কবচ যে আর নেই। বলেই সে তাকে এমন একটা ধাক্কা দেয় যে আনন্দ মামা একেবারে দূরে ছিটকে গিয়ে পড়ে। তার শরীর একেবারে ছিন্ন ভিন্ন ক্ষত বিক্ষত করে দেয়। তারপর তার ঠিক আর হুঁশ ছিল না। এরপর আনন্দ মামা আর বেশিক্ষণ বাঁচেননি। 24 ঘন্টার মধ্যেই উনি মারা যান। পরে সবাই দেখেছিল ওনার হাতে মাদুলিটা আছে ঠিকই, কিন্তু তার ভেতরে কিছু নেই। পুরনো হয়ে মাদুলিটার মুখটা ক্ষয়ে কখন শিকড়টা হয়তো কোথায় পড়ে গিয়েছিল, উনি সেটা খেয়াল করেনি। খেয়াল করেছিল সেই পিশাচ। সবাই ভেবেছিল যে সে চলে গিয়েছে, কিন্তু সে যায়নি। 15 বছর ধরে সে অপেক্ষা করেছে এই দিনটার, যে কবে সেটা ওনার থেকে আলাদা হবে আর সে প্রতিশোধ নেবে। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। দুর্দান্ত, অসাধারণ। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এমন ঘটনা যদি তোমরা এখানে শেয়ার করতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে বলতে পারো। আর এবারে গত এপিসোডে আবুল হোসেন দাদা লিখেছেন, ফার্স্ট ঘটনাটা খুবই ভয়ের ছিল, আর ঘটনা বলো বা গানই বলো, মিউজিক একটা পার্ট। মৌসুমী মুখার্জি লিখেছে, আজ তাড়াতাড়ি শুনতে পেলাম, তোমার ঘটনা শোনা নেশার মতো হয়ে গিয়েছে ভাই। সৌরভ রয় লিখেছে, সত্যি দাদা, আপনি মায়ের বিষয়ে একদম সত্যি কথা বললেন। মনীষা কাকিমা লিখেছেন, দ্বিতীয় ঘটনাটা তোমার কণ্ঠে মন ছুঁয়ে গেল, তোমার ঘটনাগুলো দারুণ। গোপাল লিখেছে, দুটো ঘটনায় শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল, তোমার গলার ভঙ্গিমার জবাব নেই, দারুণ দারুণ। এছাড়াও কমেন্ট করেছ দিবাকর কয়াল, রথিন দাস, আশিস কোলে, মায়াদি, গীতাদি, হ্যাবিট খিসা, রূপসী গাঙ্গুলি, অজন্তা হরে, মিঠুন পাল, সানিয়া আহমেদ, অমিতা জেঠিমা, অপর্ণা সাহা, সুদেশা সিংহা রয়, শোভন রয়, বিটিএস আর্মি গার্লস, জয়া বণিক, কৃষ্ণা হালদার, সোহিনী বক্সি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে।
সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।